নমস্কার সকলকে। আজকের এই ভিডিওটায় তোমাদের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিবিএস সেমেস্টার এক্সামে তোমরা কী করে ভালো করে স্কোর করতে পারো বা কী করে প্রিপারেশন নেবে। এবার দেখো, তোমাদের ফার্স্ট সেমেস্টার যারা এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমেস্টার প্রায় প্রত্যেকটা কলেজেই কিছু কলেজে শুরু হবে বা কিছু কলেজে ওই জানুয়ারির মিড উইকে একটা ডেট দেওয়া হয়েছে 15-16 তারিখ করে। তো তো তোমাদের অনেকের মধ্যে এই ডাউটটা, কারণ এটা হচ্ছে এমবিবিএসের একদম ফার্স্ট সেমেস্টার এক্সাম এবং এই প্রথম 3 মাস একটু মানিয়ে নিতে অনেকটা সময় চলে যায়। তো আর কয়েকদিন মোটামুটি বাকি আছে, যাদের ধরো এই জানুয়ারির মিড উইক থেকে এক্সাম, তাদের ক্ষেত্রে মোটামুটি 10 দিন মতো বাকি আছে। তো এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা কী করে প্রিপারেশন নিতে পারো তার জন্য আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি, কারণ এই অসুবিধাটা সকলের হয় এবং তার মধ্যেও তাও কী করে তোমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করে ভালো করে এক্সামটা দিতে পারো তার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো প্রথমে দেখো, যেটা তোমাদেরকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টসগুলোই হচ্ছে মেন, যেটা তোমাকে এই কয়েকদিনের জন্য একটা কনফিডেন্ট বানাবে। তোমরা অনেকেই খুব ডাউটে আছো যে কিভাবে পড়বে, কতটা পড়বে, কেন পড়বে, মানে কোনোটাই ঠিক করে সাজিয়ে উঠতে পারছো না। তোমার মনে হবে এই সময়টায় যে এটা পড়বো, কিন্তু দিনের শেষে দেখবে তোমার কিছুই পড়া হচ্ছে না, খুব পাজলড হয়ে যাচ্ছ যে কোনটা পড়বে আর কোনটা ছাড়বে বুঝে উঠতে পারছো না। বা যেটা পড়বে গোটা বইটাই কিন্তু ইম্পর্টেন্ট নয়, কোন পার্টটা পড়তে হবে তোমাদেরকে সেটাও তোমরা বুঝতে পারছো না। তো দেখো, এই পয়েন্টগুলো প্লিজ মাথায় রেখো এবং এই কদিন এইগুলো মেনে চলো, দেখবে তোমাদের ভালো এক্সাম হবে। এবং একটা কথা মাথায় রাখবে যে এখানে কিন্তু এমবিবিএসের ক্ষেত্রে তুমি কখনো 90%, 95% মার্কস পাওয়া কিন্তু সেরকম হয় না, কারণ এখানে ভালোর কোনো শেষ নেই, মানে একদম পারফেক্ট হওয়ার কোনো শেষ নেই। তাই তোমাকে চেষ্টা করতে হবে যতটা ম্যাক্সিমাম মার্কস তুমি ক্যারি করতে পারো। তার মধ্যে সেমিস্টারেও একটু কম করে যারা নাম্বার দেন বা খাতা দেখা হয়, যাতে তোমরা আরও বেশি ভালো করে প্রিপেয়ার করতে পারো নিজেদেরকে প্রফের জন্য। এই পুরো সিস্টেমটাই তো প্রফের কথা মাথায় রেখে করা হয়। এবং আরেকটা বিষয়, যে অনেকেই এখন হয়তো বলবে যে সেমিস্টারে ভালো করে লাভ নেই, সেমিস্টার নিয়ে অত চিন্তা করতে হবে না। সেটা ঠিক আছে, কিন্তু সেমিস্টারের মার্কস নিয়ে তোমরা এটা হচ্ছে তোমাদের প্রিপারেটরি এক্সাম, তোমাদের প্রফের জন্য, কিন্তু এখানেও ভালো করাটা দরকার। তার কারণ হচ্ছে সেমিস্টারে যদি তোমার ভালো করে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে সেটা প্রফে গিয়ে অনেক হেল্প করবে এবং তোমার বেসটা স্ট্রং হবে। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার বেসিক সাবজেক্ট, যেগুলো পরবর্তী এমবিবিএস ইয়ারে তোমার লাগবেই। তুমি যদি এই 3টে সাবজেক্ট ভালো করে না জানো তাহলে কিন্তু পরবর্তী ইয়ারে তোমার খুব অসুবিধা হবে। তাই অবশ্যই ভালো করে সেমের জন্য দেখো, পড়াশোনা তো করতেই হবে। তুমি সেমিস্টারের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দাও। তোমার পরীক্ষায় ভালো হলে তোমার নিজের কনফিডেন্সও বাড়বে এবং তোমার আরও ভালো করে এক্সাম দেওয়ার ইচ্ছাটা বাড়বে। কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখবে দেখো, একটা হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করা। এবার দেখো, আর কয়েকদিনই মাত্র বাকি আছে। হয়তো অনেকের অ্যানাটমি কমপ্লিট হয়েছে, ফিজিও হয়নি বা বায়োকেম হয়নি, তো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কী করবে আমি বলছি, হয়তো তোমাদের 2টো চ্যাপ্টার পড়া হয়নি, একদম পড়তেই পারোনি, সেক্ষেত্রে তোমরা বই নেবে বা যে স্যারের কাছে নোটস যদি বানানো থাকে, যদি লেকচার দেখা হয়ে গিয়ে থাকে সেই নোটসটা নেবে, বা যদি তা না হয়ে গিয়ে থাকে তাহলে শুধু ধরো একটা চ্যাপ্টারে তোমার লেকচারও দেখা হয়নি, তো সেই চ্যাপ্টারটা যদি তোমার মনে হয় তুমি সামলে নিতে পারবে, তোমার ওই চ্যাপ্টারটা বই থেকেও তুমি একবার রিডিং পড়ার মতো শুধু পড়বে, তারপর পিওয়াইকিউ খুলবে। দেখো, এখন কয়েকদিন তোমার যে চ্যাপ্টারগুলো স্ট্রং আছে সেই চ্যাপ্টারগুলোতেও পিওয়াইকিউ, বারবার পিওয়াইকিউ রিভিশন করতে থাকো। তার কারণ হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেনের ধরন চেঞ্জ হলেও তোমাদেরকে টাইপ বা কোয়েশ্চেনের যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে সেই জায়গাগুলো কিন্তু সেম থাকবে, কোয়েশ্চেনটা চেঞ্জ হতে পারে। মানে কোয়েশ্চেনটা আগে হয়তো ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিত, এখন হয়তো তোমাদেরকে ক্লিনিক্যাল কোনো কোয়েশ্চেন দিল, এইরকম হতে পারে। কিন্তু অবশ্যই পিওয়াইকিউ সাথে রাখবে। পিওয়াইকিউ না পড়লে কিন্তু তুমি এত কিছু একসাথে পড়া সম্ভব নয়, কেউই পড়তে পারে না। তাই সেমিস্টার এক্সামে পিওয়াইকিউ থেকে কোয়েশ্চেন আসবে এবং ক্লাস করতে করতে টিচাররা যে জায়গাগুলো বলেছেন এখান থেকে কোয়েশ্চেন আসবে, সেই জায়গাগুলো মার্ক করে রাখবে সবসময়। যদি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে করে না রাখতে পারো বা এখন হয়তো করে রাখোনি, সেকেন্ড সেমিস্টারে কিন্তু অবশ্যই করে রাখবে এবং সেই জায়গাগুলো থেকেই কোয়েশ্চেন আসে। তো রিভিশন উইথ পিওয়াইকিউ তোমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে প্র্যাকটিস রাইটিং আনসার্স। তো তোমরা যে চ্যাপ্টারগুলো দেখবে পিওয়াইকিউতে অনেকগুলো কোয়েশ্চেন অনেকবার করে রিপিট আছে, তো সেই রিপিট কোয়েশ্চেনগুলো তোমরা কী করবে, বারবার
পড়ে হয় না, শুধু তোমাদের লেখার অভ্যাসটা তৈরি করতে হবে, তবেই গিয়ে এক্সাম হলে তুমি লিখে আসতে পারবে। তো কী করতে হবে দেখো, যেমন অক্সিজেনের তোমাদের যে রেসপিরেশনের চ্যাপ্টার আছে ওখানে দেখবে অক্সিজেন কার্ভ কেন এস শেপড হয়, এই কোয়েশ্চেনগুলো বারবার আছে। তারপর কার্ডিয়াক আউটপুট, ওই কোয়েশ্চেনগুলো বারবার থাকে। প্রিলোড, আফটার লোড, তোমাদের এসভি মানে স্ট্রোক ভলিউম, এই সমস্ত বিষয়গুলোর ওপর বারবার কোয়েশ্চেন আসতে থাকে। তা কী করবে, একটা পেজ নেবে, রাফ পেজ বা খাতা নেবে, তার মধ্যে তুমি যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হয়, যদি তোমার কাছে সব কোয়েশ্চেনগুলোর আনসার লেখা টাইম না থাকে, তাহলে যেগুলো বারবার রিপিট হয় ওইগুলোই অন্তত লেখার চেষ্টা করো, এবং ডায়াগ্রাম দিয়ে ফ্লোচার্ট দিয়ে তোমার নিজের মতো করে বানিয়ে লেখার চেষ্টা করো। যে আনসার লেখার যদি তোমাদের প্যাটার্ন তৈরি না হয়, তোমরা কিন্তু এক্সাম হলে গিয়ে ভালো করে আনসার লিখতে পারবে না। নেক্সট হচ্ছে ড্র ডায়াগ্রাম, যেটা আমি শুরু থেকেই বলে আসছি যে ডায়াগ্রাম কিন্তু দিতে হবে, এবং যেখানে যেখানে তোমার মনে হচ্ছে যে দেওয়া যায় সেইখানে ডায়াগ্রাম কিন্তু অ্যাড করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাড ফ্লোচার্ট। ফ্লোচার্ট কী করে তোমরা করবে, দেখো যে কোনো ফিজিওলজির ক্ষেত্রে বিশেষ করে, যে একটা প্যাসেজ ওয়াইজ যদি না লিখে তুমি একটা ফ্লোচার্ট ওয়াইজ যদি তোমার ওই কথাটাই ধরো এক্সপ্লেন ওয়াইতেও বিশেষ করে তুমি পুরো প্যাসেজের পর প্যাসেজ লিখে যাচ্ছ, সেটা না করে লাইনের পর এত বড় বড় লাইন না লিখে তুমি সেই কথাটাই কয়েকটা পয়েন্টে ভাগ করে নিয়ে এইভাবে শুধু ফ্লোচার্ট দিয়ে দিলে, তাহলে তোমার যিনি খাতা দেখছেন তারও বুঝতে সুবিধা এবং তোমার নিজেরও খাতাটা অর্গানাইজড করতে সুবিধা। নেক্সট চলে এসো, তো এই কয়েকটা পয়েন্ট হয়ে গেল। এবার হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এবং অ্যানাটমির জন্য বিশেষ করে, যে কোনো সাবজেক্টের জন্যই বিশেষ করে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কারণ কোয়েশ্চেনে অনেক সময় ভালো করে পড়া হয় না। কোয়েশ্চেনে লেখা আছে হয়তো নট, তুমি নটটা দেখলে না। এটা বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে হয়, যারা নিট তো সবাই দিয়ে এসেছো, এবং এই কোয়েশ্চেনগুলো খুব ট্রিকি কোয়েশ্চেন, যেগুলো তোমাদেরকে কিন্তু ভুল হতে বাধ্য করে। তোমাদের চেষ্টা করতে হবে সেই ভুলটা যাতে না হয়। এবং লং কোয়েশ্চেনের ক্ষেত্রেও এই কোয়েশ্চেনগুলো খুব ট্রিকি হয়, এবং কোয়েশ্চেনটা কি বলছে, কোন পয়েন্টটা জানতে চেয়েছে সেটা জানাটা খুব দরকার। তুমি একটা জানতে চেয়েছে কোয়েশ্চেনটা অন্য, তুমি লিখে দিয়ে এলে অন্য, তোমার আনসারটা হয়তো ঠিক আছে কিন্তু কোয়েশ্চেনের আনসার সেটা হচ্ছে না, তাহলে মার্কস দেওয়ার জায়গা তো তাতে থাকবে না। তাই এটা ভালো করে একদম মাথায় রাখবে, কোয়েশ্চেনটা ঠিকভাবে পড়বে। নেক্সট হচ্ছে কিপ দ্য পেপার অর্গানাইজড, যেটা খুব দরকার। দেখো হ্যান্ড রাইটিং একটু ঠিকঠাক করার চেষ্টা করবে, নাহলে কিন্তু টিচার যদি তুমি কি লিখেছো সেটাই না বুঝতে পারেন, তাহলে মার্কস দিতে পারবেন না। নেক্সট হচ্ছে অর্গানাইজড কেন বলছি, ধরো কোনো একটা ডিফারেন্স লিখছো, কোনো যে কোনো কোয়েশ্চেনে ডিফারেন্স এসছে, তো প্লিজ এরকম একটু করার চেষ্টা করো, তাদের ডিভাইড করে একটা লাইন দিয়ে এদিকে একটা লিখলে এদিকে একটা লিখলে, তারপর তার আন্ডারে পয়েন্টগুলো লিখলে, তাহলে এটা পেপারটা দেখতে অনেকটা অর্গানাইজড লাগে। কিংবা ফ্লোচার্ট যখন করছো একটু ভালো করে অ্যারোগুলো দিয়ে তার পয়েন্টগুলো লিখলে, আমি বলছি না বিশাল কিছু আর্টিস্টিক ওয়েতে তোমাদেরকে পেপার সাজাতে হবে, কিন্তু দেখতে যেন পরিষ্কার লাগে খাতাটা, তাহলে একটা ইমপ্রেশন তৈরি হয়। এবং টিচারের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে লাস্ট ইমপ্রেশন, এই কথাটা সবসময় মাথায় রাখবে। তাই তোমার খাতাটা অতগুলো খাতা দেখছেন একসাথে, তার মধ্যে তোমার খাতাটা যেন প্রেজেন্টেবল হয়, সেই অনুযায়ী নিজেকেই ঠিক করতে হবে। এবার তোমরা এতদিন ধরে এত রকম স্কুলে এক্সাম দিয়ে এসেছো, বোর্ড এক্সাম দিয়েছো, তাই এগুলো তোমরা মোটামুটি জানো, এবং এমবিবিএসের ক্ষেত্রেও সেই সেম প্রসেস, তোমাকে সেই রকমভাবেই ফলো করতে হবে। নেক্সট হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেওয়ার জন্য এটা একটু দেখাচ্ছি তোমাদের। ধরো কোনো একটা কোয়েশ্চেন এসছে, তোমাদেরকে পয়েন্ট, তো সেই কোয়েশ্চেনটার একটুখানি হেডিং দিলে, মানে কোয়েশ্চেন লিখতে হবে না, ধরো কার্ডিয়াক আউটপুট নিয়ে কোনো কোয়েশ্চেন এসছে, ওই কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন এসছে, তো কার্ডিয়াক আউটপুট এখানে লিখলে, দিয়ে তাকে পয়েন্ট মানে আন্ডারলাইন করলে, দিয়ে তারপর তাকে নিয়ে ডেফিনেশনটা লিখলে, তারপর কার্ডিয়াক আউটপুট কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে সেটা লিখলে এইভাবে। তারপর তুমি ওখানে যদি কোনো ফ্লোচার্ট দেওয়া থাকে দিলে, বা কোনো গ্রাফ আছে একটা সেইটা দেওয়া থাকে দিলে, তারপর তোমার এইটা হচ্ছে একটা আনসারটা তৈরি হলো। অ্যানাটমির ক্ষেত্রে যদি আমি বলি, ধরো অ্যানাটমির ক্ষেত্রে ওই নার্ভ ডিস্ট্রিবিউশনের যে কোয়েশ্চেনগুলো থাকে, ওগুলো অনেক বড় বড় ডায়াগ্রাম কিন্তু আঁকা যায়। ধরো মিডিয়াল নার্ভ ডিস্ট্রিবিউশন এসছে বা রেডিয়াল নার্ভ ডিস্ট্রিবিউশন এসছে, তুমি কিন্তু অনেক বড় করে ডায়াগ্রামটা আঁকতে পারবে, পুরো নার্ভের ডিস্ট্রিবিউশন কে কোথা দিয়ে যাচ্ছে এবং হাত অবধি কোথায় এসছে সেটা তুমি দিতে পারবে। এবার কোনো কোয়েশ্চেন তোমার খুব শর্ট একটা কোয়েশ্চেন এসছে বা একটা ছোটো কোয়েশ্চেন এসছে, যাতে তোমার মনে হচ্ছে হ্যাঁ তুমি কোনো ডায়াগ্রাম জানো না, কিন্তু এক্সাম হলে কি তোমার মনে হচ্ছে একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া যেতেই পারে, তো তুমি সেই একটা জাস্ট প্রেজেন্টেবল যেন ডায়াগ্রামটা হয়, তার জন্য হয়তো একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকছো, তো পাশে কী করবে, একটা বক্স করবে, সেখানে একটু ডায়াগ্রামটা এঁকে দিলে, এবং তাকে ঠিকঠাক কোনটা কী সেটা যদি একটু মেনশন করে দাও অ্যারো দিয়ে, বা নিচে লিখে দিলে এটা হচ্ছে এর জন্য আমি ডায়াগ্রামটা, ব্যাস, তাহলেই তোমার সেখানে তোমার ওই কোয়েশ্চেনটার জন্য তুমি হয়তো একটা 5-এ 4 পেতে, তো বা 5-এ 3 পেতে, সেইখানে তোমার হয়তো 5-এ 4 হয়ে গেল। তো এইগুলো হচ্ছে মেন জিনিস, যেগুলো পরীক্ষা দিতে দিতে মাথায় রাখতে হয়। এক্সাম হলে এই ছোটো ছোটো জিনিসগুলো ইনপুট হিসেবে দিতেই পারো। তো এইভাবে দেখবে যদি এক্সাম দাও, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এবং যাদের
মোটামুটি একটু তৈরি আছে, কয়েকদিন রিভিশন নিলে হয়ে যাবে তাদের ক্ষেত্রে এই বিষয়। এবং যাদের ক্ষেত্রে মনে হচ্ছে কিছুই পড়া হয়নি এই 3 মাস, অনেক রকমের স্টুডেন্ট তো থাকে, তো এই 3 মাস হয়তো, এবং সকলের জন্যই অসুবিধা, এটা আমি কাউকে কম বেশি বলছি না, কিন্তু তাদের ক্ষেত্রে তোমরা আগে সিলেবাস যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো, যে ধরো ফিজিওলজিতে হয়তো 5টা চ্যাপ্টার হবে, তোমার মনে হচ্ছে 5টা চ্যাপ্টার আমি এই মধ্যে কমপ্লিট করতে পারবো না, তো সেক্ষেত্রে ছোটো চ্যাপ্টারগুলো ধরো, যেমন রেসপিরেশন, সিভিএস অনেকটা বড়, কিংবা জেনারেল ফিজিওলজি বা নার্ভ মাসেল ফিজিওলজি, হেমাটোলজি, এই চ্যাপ্টারগুলো হচ্ছে ছোটোর মধ্যে, বা কোয়েশ্চেন কয়েকটা ফিক্সড জায়গা থেকেই কোয়েশ্চেন আসে, তুমি সেই জায়গাগুলো ধরতে পারবে, পিওয়াইকিউ খুলবে এবং দাগ দাও কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, শুধু সেই জায়গাগুলো পড়ো এবং তারপর আনসারটা লেখার চেষ্টা করো এবং তারপর এক্সাম দিতে যাও। এর বাইরে কিচ্ছু করতে হবে না আমি বলছি, এবং তুমি আনসার এক্সাম হলে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করবে। সেটা তুমি, যদি মনে হচ্ছে আমি 2 লাইনে বেশি লিখতে পারবো না, তাও চেষ্টা করো, কিন্তু কোয়েশ্চেনটা অ্যাটেম্প করে এসো। তো এটাই হচ্ছে মূল ব্যাপার যেটা আমি বলার, এখানে আমি মোটামুটি একটু চেষ্টা করেছি তোমাদেরকে গাইড করার। এরপরেও যদি কোনো রকম অসুবিধা থাকে প্লিজ আমাকে এখানে কমেন্ট করতে পারো, এবং চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর সকলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে সবারই অনেকটা সুবিধা হয়। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ধন্যবাদ।